আমরা যখন মানবাধিকারের কথা বলি তখন তো মানবাধিকার বাংলাদেশে বসবাসকারী সকলের মানবাধিকারই নিশ্চিত করার জন্য আইনগুলো করা হয়, কিন্তু সেরকমটা সবসময় কি হয়? আমি একটু মেজর আব্দুর রাব আপনার মন্তব্য শুনতে চাই এখানে। আপনার জবাবটা দেওয়ার আগে আমাদের মাইকেল চাকমা ভাইয়ের গুরুত্বপূর্ণ দুটো অ্যালিগেশনস আছে, এটা নিয়ে একটু আমি দৃষ্টিপাত করতে চাই। সেটা হলো তিনি মেডিকেল টেস্ট নিয়ে কিন্তু প্রথম বক্তব্যে আপত্তি তুলেছেন এবং তিনি বলেছেন যে ডাক্তারি টেস্টগুলি সঠিকভাবে হচ্ছে না। আমি যদি সেটা হয়ে থাকে, বিগত প্রেক্ষিত ভিন্ন, বিগত বিশেষ করে 5 আগস্ট পূর্ববর্তী সময়ে যা কিছু হয়েছে সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এখন বর্তমান প্রেক্ষিতে যেন কোনো অবস্থাতেই, এটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা সংশ্লিষ্ট আছেন তারা দেখবেন যে এই অ্যালিগেশনটা গুরুতর অ্যালিগেশন, এটা যেন কোনো অবস্থা। আর সেই সাথে আরেকটা অ্যালিগেশন ছিল, সেটা হচ্ছে মিডিয়া নিয়ে ইনি কথা বলেছেন যে আমরা যা কিছু শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া যেগুলি আছে সেগুলো থেকে যেন সঠিক খবরটা যেন আমরা পাই, কারণ যে কোনো গুজব একটা দেশের জন্য বিপজ্জনক হতে পারে। আচ্ছা, এখন আরেকটা বিষয় হলো যে দেখেন, সেনাবাহিনী পড়েছে একটা বিপদের মধ্যে। আপনি মানবাধিকারের কথা বলছেন, এখন সেনাবাহিনী কারা? একটা দেশের ফোর্স, আমরা এই দেশের মানুষ, এখানে সব ধরনের জাতিগোষ্ঠীর মানুষ কিন্তু সেনাবাহিনীতে আছে। তো আমরা মানে এখন এই মুহূর্তে বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময়ের যে সেনাবাহিনী, এরা একটা মানে বিভিন্ন ধরনের একটা মানে দোলাচলের মধ্যে আছে। আমি মনে করি যে তারা কখনো প্রোঅ্যাক্টিভ হয়ে যদি কোনো একটা অ্যাকশন নিতে যায় তখন এটার ব্যাপারটা হয় একরকম। অলমোস্ট আমার কাছে এখন মনে হচ্ছে যে সেনাবাহিনীটা এখন মোর অফ এ রিয়াকশনারি ফোর্স হয়ে গেছে, যে কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পরে পরবর্তীতে তারা রিয়াকশনটা করছে, যাতে করে প্রোঅ্যাক্টিভ অ্যাক্টিভিটিস করলেও কিন্তু মানুষজন নানাভাবে মন্তব্য করছে, বিভিন্ন জায়গা থেকে তাদের উপরে অ্যাটাক করা হচ্ছে। এই জিনিসগুলিও কিন্তু দেখতে হবে, কারণ প্রেক্ষিত কিন্তু সবসময় একরকম না। আগের প্রেক্ষিত ছিল একরকম, বর্তমান প্রেক্ষিত কিন্তু নিশ্চয়ই। তাই আমাদের সময় খুবই কম। ধন্যবাদ আপনাকে। যদি আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু অ্যাড করতে না চান তাহলে এখন দেখেন মূল বিষয়টা কিন্তু আমরা মনে হয় এড়িয়ে যাচ্ছি। হ্যাঁ, বলেন প্লিজ। এই মূল বিষয়টা দেখেন, এখানে যা কিছুই হোক না কেন, এখানে অনেক ধরনের জাতিগোষ্ঠী আছে, সকলের সমস্যাগুলি আমাদেরকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে, সমান গুরুত্বের সাথে অ্যাড্রেস করতে হবে। একদম তাই। এবং সেই সাথে আপনি দেখেন যে মূল বিষয়টা হলো যে আমাদের এখানে যে ষড়যন্ত্র, একটা ডিম নিয়ে যেই কাণ্ডটা হলো এবং তার পরবর্তী যে কাণ্ডটা হলো, মূল জায়গাটা আমরা এড়িয়ে যাচ্ছি, যে এখানে একটা ধর্ষণকে ইস্যু করে এত বড় একটা কিছু মানে যে প্রসেশনগুলি হচ্ছে, যেগুলো করলে এই হিল ক্র্যাশকে অশান্ত করতে পারলে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। রাইট। আমি শেষ করে দিব। ব্যস্ত আসিফুজ্জামান ফুয়াদ, আপনার কাছে শুনতে চাই এই মোমেন্টে আপনি শান্তির জন্য কি করণীয় সংক্ষেপে বলবেন। আমরা এর আগে প্রস্তাব করেছি, পার্বত্য চট্টগ্রামকে নিয়ে একটা শান্তি কমিশনের প্রস্তাব করেছি, এবং সেটা গণশুনানি আকারে হওয়া দরকার, পাবলিক কমিশন। সেখানে আমাদের বাঙালি যারা আছেন এবং 14-15টা যে জাতিসত্তার জনগোষ্ঠী যারা আছেন, সবার আলাদা আলাদা কষ্ট, ভোগান্তি, আকাঙ্ক্ষা এই রাষ্ট্র নিয়ে তার যে মানে সব চাওয়া পাওয়া, সেজন্য মন খুলে কথা বলতে পারে। বিটিভিটা লাইভ সম্প্রচার করতে হবে। আমরা যারা বাঙালি, আমরা কিন্তু ওই জনগোষ্ঠীকে ভালোভাবে চিনি না, বুঝি না, জানি না। আরেকজনকে না জানলে তার সম্পর্কে খারাপ ধারণা, ভুল ধারণা তৈরি হয় বেশি। অতএব এই জানানোটা জরুরি, এবং একইভাবে রাষ্ট্রকে জানাইতে হবে সে তার এই যে 14টা জাতিগোষ্ঠীর অধিকার কিভাবে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এই কষ্টের কথাটা আমাকে জানতে হবে। ঠিক ইকুয়ালি হচ্ছে ওটা দিয়ে যেটা করা হবে, রিকনসিলিয়েশনটা করতে হবে, যে আমরা সবাই বাংলাদেশি, সবার রাইটসকে এনশিওর করা দরকার, অধিকার, পরিচয়, ডিগনিটি, যে যেটা পরিচয় রাখতে চায় তাকে সেই পরিচয়ে পরিচিত হইতে দেন। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সংবিধান মোতাবেক তার অধিকারটাকে এনশিওর করা, বৈষম্যটা দূর করা। শামসুজ্জামান দুদু, আপনি কি কিছু অ্যাড করতে চান কিনা এখানে? সবথেকে বড় কথা যে ইচ্ছা শক্তিটাকে কাজ করানো, আমরা ভালো থাকতে চাই কিনা, এই ভালো থাকার পথ আমাদেরকে খুঁজে বের করতে হবে, এর কোনো বিকল্প নেই। এখানে একটা জিনিস মানে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে, আমি কিন্তু বাংলাদেশি তাদের হতে বলছি না, সমগ্র দেশবাসীকে বাংলাদেশি হতে বলছে। অর্থাৎ বাঙালি জাতিগোষ্ঠী থেকে শুরু করে ওখানে যেটা 13-14টা যে, যদি আমি চাকমা, মারমা বা বিভিন্ন সবাইকে টেনটা যে আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশে আমাদের উৎপত্তিস্থল, এখানে আমাদের থাকতে হবে,
জাস্ট এই জায়গাটা যদি আমরা পৌঁছাতে ফোকাস পারি করি তাহলে এটা সম্ভব তাহলে হবে। এটা সম্ভব। আমরা শেষ করবো, কিন্তু তার আগে অনেক গুজব ছড়িয়েছে পাহাড় অশান্ত হওয়াকে কেন্দ্র করে। আমরা একটু সংক্ষেপে খুব অল্প সময় দেখতে চাই। আমি এই তথ্যগুলো গ্যাদার করেছি, আমরা দ্য ডিসেন্টের বরাত দিয়ে আমি এটা আমাদের দর্শকদের জন্য তুলে ধরতে চাইছি। আমাদের জানা দরকার যে কোনটা আসলে গুজব, কোনটা সত্যি ঘটনা ঘটছে এখানে। প্রথম প্যানেলে রিকোয়েস্ট করছি আপনারা দর্শককে দয়া করে ছবিগুলো দেখাবেন। খাগড়াছড়ি মহাজনপাড়া রাতের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ভিডিওতে রাস্তায় থাকা জনগণের দিকে গাড়ি থেকে টিয়ার গ্যাস ও আগুনের শিখা ছুঁড়ে মারতে দেখা যায়। আসল ঘটনা হচ্ছে, এটা একটু ফেক তথ্য, আসল ঘটনা হচ্ছে ভিডিওটি খাগড়াছড়ির মহাজনপাড়ার সংঘর্ষের নয়, বরং এটি ইন্দোনেশিয়ার চলমান আন্দোলনের একটি দৃশ্য। এর পরের যে গুজবটি আমরা দেখছি ছড়িয়ে গেছে, অন্য একটি ছবি, সেটি শেয়ার করে দাবি করা হচ্ছে খাগড়াছড়িতে সেনাবাহিনীর সামনে সেটলার বাঙালিরা এভাবে প্রকাশ্যে জম্মুদের উপর গুলি বর্ষণ করছে। প্রকৃত তথ্য হচ্ছে ছবিটি খাগড়াছড়ির সাম্প্রতিক কোনো ঘটনা নয়। এটি 2024 সালে গণঅভ্যুত্থানে চট্টগ্রামে আন্দোলনকারীদের উপর আওয়ামী লীগ সমর্থিত অস্ত্রধারীদের হামলার ছবি। এরপরে যে গুজবটি আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, আরেকটি গুজব, সেটা বেশ ছড়িয়ে গেছে। এটি আসলে পাহাড়ি আদিবাসীদের খাগড়াছড়ি মডেল মসজিদে আগুন দিয়েছে। ভিডিওটি খাগড়াছড়ির কোনো ঘটনা নয়। এটি গত আগস্টের দিনাজপুরের শহরের জীবনমহল নামের একটি বিনোদন পার্ক রিসোর্টে তৌহিদি জনতার বিক্ষোভের সময় তোলা। ওই দিন বিক্ষোভীরা রিসোর্টের বিভিন্ন কাঠামোয় আগুন লাগিয়েছিল। এর পরের যে ফেক নিউজটা আমরা দেখছি সেটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি সদস্যদের উপর হামলার একটি ছবি। এটিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এখানে দাবি করা হচ্ছে পাহাড়িরা বিজিবির উপর হামলা চালাচ্ছে। আসলে ফ্যাক্ট হচ্ছে বিজিবির উপর হামলার ছবিটি 2023 সালের 24 সেপ্টেম্বর খাগড়াছড়ি পানছড়িতে বিজিবি সদস্যদের উপর হামলা চালিয়ে অভিযানে জব্দ টাকাসহ আটক 2 ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে যায় স্থানীয়রা। এর পরের যে গুজবটি সেটিও আমরা দেখছি 144 ধারা ভঙ্গ করে সেনাবাহিনীর বিজিবির উপর পাহাড়িদের হামলার অস্ত্র লুট। এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে। প্রকৃত তথ্য, ভিডিওটি বাংলাদেশের নয় বরং নেপালের সাম্প্রতিক জেন জি বিক্ষোভের সময় তোলা ভিডিও।